প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার অনলাইন ক্লাসে আমি এখন যে ক্লাসটি করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের আজকে হিসাবের সূত্রবলীকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলে আমার অনলাইন ক্লাসে থাকো, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। দেখো, হিসাব বিজ্ঞানের হিসাবকে প্রধানত আমরা ওই দুইটি শ্রেণীতে বিভক্ত করলে প্রথম শ্রেণী আমরা সনাতন পদ্ধতিও যেতে পারি, আবার আধুনিক পদ্ধতি আমরা আসতে পারি। তবে সনাতন পদ্ধতি বইয়ের মধ্যে এখন আর আলোচনা বিস্তারিত নাই, না থাকলেও কিন্তু সনাতন পদ্ধতি সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকলে তোমরা আধুনিক পদ্ধতিটা ভালো থেকে বুঝতে এবং পারবে। আমি সনাতন পদ্ধতি নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি হিসাবের স্বর্ণসূত্র 3টি। হিসাব বিজ্ঞানে স্বর্ণসূত্র 3টি। হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র 3টি। এর মধ্যে আমি যে প্রথম এক নাম্বার ব্যক্তিবাচক হিসাব লক্ষ্য করো তোমরা। ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। 2 নম্বরে আছে সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। 3 নম্বর নামিক হিসাব, নামিক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই 3টা হিসাব অনেক পূর্বে থেকেই হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র নামে পরিচিত, কিন্তু দুঃখের বিষয় এখন আধুনিকে আমরা আইসা যে বইটা আরো এটার চেয়ে আমাদের পূর্বের বইয়ের চেয়ে আরো গতানুগতিক উন্নয়ন এবং ডেভেলপ করা হয়েছে, কিন্তু এই বইটাতে এই সনাতন পদ্ধতির 3টি সূত্র সম্বন্ধে তেমন কোনো আলোচনা নেই। কিন্তু তোমরা যদি এই 3টা সূত্র সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকে তাহলে তোমরা হিসাব বিজ্ঞানের সকল সমস্যায় তোমাদের সহজ হয়ে যাবে। কারণ হিসাব বিজ্ঞান এমন একটা বিজ্ঞান যে শাস্ত্র পাঠ করলে হিসাবের ধারাবাহিক সকল সমস্যার সমাধান করা যায়। আর এই স্বর্ণসূত্রগুলা জানলে হিসাব বিজ্ঞানের সকল হিসাবেই একেবারে এই সূত্রগুলোর ভিতরে দিয়ে আপ ডাউন করে। তাহলে আমরা সূত্রগুলা সম্বন্ধে ভালো থেকে জ্ঞান অর্জন করতে হবে। ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব হলো যে হিসাব বিজ্ঞানে তোমরা পূর্বে পাঠে শুনেছ, আমি পূর্বে পাঠে আলোচনা করেছি যে হিসাব বিজ্ঞান আসলে দ্বৈত সত্য পদ্ধতি মেনে চলে। হিসাব দ্বৈত সত্য শব্দের অর্থ হলো যে 2টি পক্ষ থাকবে। একটি হিসাবের প্রত্যেকটা লেনদেনে 2টি পক্ষ থাকবে। এক পক্ষ সুবিধা দিবে আর এক পক্ষ সুবিধা গ্রহণ করবে। যে পক্ষ সুবিধা দেয় বা দান করে তাকে দাতা বলা হবে, আর যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে গ্রহীতা বা হিসাব বিজ্ঞানের ভাষা ডেটর বলা হবে। এখন আমরা চলো দেখি যে 1 নম্বর হিসাবের মাঝে কেমনে আমরা 2টি পক্ষ নির্বাচন করতে পারি। 1 নম্বরে আমরা ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব লক্ষ্য করো। ব্যক্তিবাচক হিসাব করিম 10,000 টাকা পণ্য ক্রয় করো। লক্ষ্য করে দাও বন্ধুগণ, শিক্ষার্থীগণ, এই যে করিম 10,000 টাকার পণ্য ক্রয় করলো, এখানে 2টি পক্ষ বসে আছে। এই যে 2টি পক্ষ আছে। করিম 10,000 টাকার পণ্য ক্রয় করলো, এখানে 2টি পক্ষের মধ্যে এক পক্ষ সুবিধা গ্রহণ করছে আর এক পক্ষ সুবিধা দান করছে। 2টি পক্ষের মধ্যে করিম 10,000 টাকার পণ্য ক্রয় করাতে করিম কি করলো,
10,000 টাকা নগদে তার কাছ থেকে চলে গেল। করিমের 10,000 টাকা নগদে চলে গেল, আর এদিকে পণ্য ক্রয় করার জন্য এখানে ক্রয় হিসাবে 10,000 টাকা দেখানো হলো। তাহলে দুটি পক্ষ, এই লেনদেনটা দুটি পক্ষ। একটি পক্ষ যে নগদে করিম 10,000 টাকা পণ্য ক্রয় করলো, এখানে 10,000 টাকা পণ্য আছে বিদায় এখানে নগদে কোনো কথা বা নগদান হিসাব আসবে না। নগদান হিসাবটা কোনো প্রয়োজন নাই, যেহেতু করিম নাম আছে। এটা এই লেনদেনটা অবশ্যই ধারে হয়েছে। মানে আমরা লেনদেনটা লক্ষ্য করে দেখব, যদি লেনদেনটার মধ্যে নাম উল্লেখ থাকে আর যদি নগদের কথাটা না থাকে, তাহলে এই লেনদেনটাকে আমরা নিব ধারে লেনদেন। তাহলে করিমের লেনদেনটা ধারে হয়েছে, যে করিম 10,000 টাকার পণ্য ক্রয় করলো, ধারে ক্রয় করলো, কারণ এখানে করিম নাম উল্লেখ আছে আর কোনো নগদের কোনো কথা নাই। তাহলে আমরা লিখবো, কিভাবে লিখবো, যে আমরা ক্রয় হিসাব ডেবিট আর করিম হিসাব ক্রেডিট। তাহলে এটা আমরা দুটো পক্ষ পাইলাম, একটা ক্রয় হিসাব আর একটা হলো করিম হিসাব। এখন যদি করিম কথা না থেকে, আর যদি কথাটা এভাবে থাকতো যে নগদে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে নগদে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলে আমি লিখতাম যে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ এখানে লক্ষ্য করে দেখো, করিম নাম উল্লেখ আছে কিন্তু নগদ নামটা নাই, যার ফলে আমি কিন্তু এই লেনদেনটার মধ্যে আমি করিম নাম উল্লেখ করেছি, কারণ যেহেতু নগদের কথা নাই দাঁড়ে। তাহলে আমার এই ধরো এখানে 10,000 টাকা আমরা ক্রয় হিসাবে দেখালাম, দেখো, আর ক্রেডিটেরও 10,000 টাকা আসবে। তাহলে আমরা দেখো এই যে দুইটা পক্ষ হয়ে গেল। যেমন এখানে করিমের 10,000 টাকা নগদে চলে গেল। করিমের 10,000 টাকা নগদে চলে যাওয়াতে করিম দাতা হয়ে গেল। দাতা, যারা যিনি সুবিধা গ্রহণ করবে তাকে গ্রহীতা বা ডেটর বলা হবে, আর যিনি সুবিধা প্রদান করবে তাকে ক্রেডিটার বলা হবে। এখানে করিম সুবিধা প্রদান করছে, মানে 10,000 টাকার পণ্য, মানে নগদে 10,000 টাকা তার চলে গেছে, যার ফলে এখানে করিম হিসাব ক্রেডিট করা হয়েছে। দুই নম্বর একটা উদাহরণ দেখো, যে রাশি স্বর্ণালীকে 50,000 টাকা প্রদান করে। দেখো এখানে দুটি পক্ষ, রাশিদ স্বর্ণালীকে 50,000 টাকা প্রদান করলো। এখানে রাশিদ স্বর্ণালীকে প্রদান করলো মানে স্বর্ণালী টাকাটা সুবিধা পাইল, আর রাশিদ সুবিধা স্বর্ণালীকে দিল। তাহলে এখানে স্বর্ণালী হিসাব ডেটর আর রাশিদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন আমরা হিসাব করব তখন লিখব স্বর্ণালী হিসাব ডেটর, স্বর্ণালী হিসাব ডেটর আর রাশিদ হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। তাহলে দেখো শিক্ষার্থীগণ, এই রাশি স্বর্ণালীকে 50,000 টাকা প্রদান করলো। এই লেনদেনটা দুটি পক্ষ আমরা দাঁড় করলাম, যে স্বর্ণালী সুবিধা গ্রহণ করলো মানে 50,000 টাকা সুবিধা পাইলো, আর রাশিদ স্বর্ণালীকে 50,000 টাকা দিয়ে রাশিদ এখানে দাতা হিসাবে কাজ করবে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটা পক্ষ সুবিধা দিবে আর একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে। যিনি সুবিধা দিবে তাকে দাতা বলা হবে, আর যিনি সুবিধা গ্রহণ করবে তাকে গ্রহীতা বা ডেটর বলা হবে। তাহলে এই হলো আজকে ব্যক্তিবাচক হিসাব। এখন আমরা চলো একটু দেখি সম্পত্তিবাচক হিসাবে আমরা কিভাবে দুটি পক্ষ পরিণত করতে পারি। দুই নম্বরে দেখো সম্পত্তিবাচক হিসাব।
আমরা উদাহরণস্বরূপ নগদে 1 লক্ষ টাকা, নগদে 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়। দেখো শিক্ষার্থীগণ, এখানে নগদে 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আমাদের ব্যবসা হিসাবে এটার মাঝে দুইটি পক্ষ আছে, সম্পত্তি বাচক হিসাবে দুইটি পক্ষের মাঝে এখানে কাজ করতেছে, একটা নগদ আর একটা পক্ষ হলো আসবাবপত্র, মানে আসবাবপত্র ফার্নিচার, আসবাবপত্র হচ্ছে ব্যবসা ফার্নিচার। তাহলে সম্পত্তি বাচক হিসাবের মাঝে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় তোমরা লক্ষ্য করবে, যদি ব্যবসা থেকে সম্পত্তি কমে যায় বা ব্যবসা থেকে সম্পত্তি চলে যায়, তাহলে তোমরা মনে করবে যে এটা ক্রেডিট, মানে যেটা আমাদের যে আমরা নির্ণয় করছিলাম যে সুবিধা দিলে ক্রেডিট, আর এটার মধ্যে সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আর সম্পত্তি যত বৃদ্ধি পাবে বা ব্যবসা সম্পত্তি আসবে বোঝায়, তাহলে এটা হবে ডেটা। আর যেটা মানে আমরা ব্যক্তিবাচক হিসাবে করেছিলাম যে কোনো সুবিধা গ্রহণ করলে ডেটা হয়, আর এখানে সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেটা হয়। সম্পত্তি যখন বৃদ্ধি পাবে তখন ডেটা হবে, আর সম্পত্তি যখন হ্রাস পাবে তখন এটা ক্রেডিট হবে। তাহলে আমরা সম্পত্তিবাচক হিসাবে দুইটি পক্ষের মাঝে লক্ষ্য করে দেখব যে সম্পত্তি হ্রাস না বৃদ্ধি। লক্ষ্য করে দেখো, নগদে 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করাতে এখানে 1 লক্ষ টাকা কিন্তু সম্পত্তি আমরা নগদে চলে যাচ্ছে। 1 লক্ষ টাকা আমরা ক্যাশ অর্থাৎ নগদে হ্রাস পাচ্ছি। নগদ অর্থ হলো নগদকে সম্পত্তি বাচক হিসাব বলা হয়। তাহলে এখানে নগদে 1 লক্ষ টাকা চলে যাওয়া অর্থাৎ নগদ হ্রাস পাচ্ছি। আর আসবাবপত্র ক্রয় করাতে আমরা সম্পত্তি হিসাবে একটা বৃদ্ধি পাবো। তোমরা বৃদ্ধি পাবে যে আমরা এই ব্যবসার জন্য আনি, বাজার যে কিছু মানে আমরা সুবিধার জন্য আনি, যে আসবাবপত্র এখানে সম্পত্তি আমরা বৃদ্ধি পাচ্ছি। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হয়ে গেল, আসবাবপত্র হিসাব ডেবিট অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি। আর নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ সম্পত্তি হ্রাস। তাহলে আমার এই সম্পত্তি বাচক হিসাব থেকে তোমরা দেখো চিনতে পারলা বা বুঝতে পারলা যে দুইটি পক্ষ নির্ণয় করতে গেলে সম্পত্তি যদি বৃদ্ধি বোঝায় তাহলে ডেবিট হবে, আর সম্পত্তি যদি হ্রাস বোঝায় তাহলে এটা ক্রেডিট হবে। তাহলে আমরা বন্ধুগণ আরেকটা বিষয়, এই যে আরেকটা উদাহরণ থেকে শিক্ষার্থীরা আমরা জানবো যে এটা নগদে আমরা একটা লেনদেন করেছি, এখন আমরা একটা লেনদেন করি মানে বাকিতে বা ধারে। আমরা ব্যবসা করতে গেলে দুইভাবেই হয়, লেনদেনটা কিন্তু বাকিতে হইতে পারে, নগদে হইতে পারে। এখন আমরা একটা ধারে একটা লেনদেন আমরা করবো, যে লক্ষ্য করে দেখো শাপলা টেরাস, শাপলা টেরাসকে লিখন, শাপলা টেরাসের লিখন থেকে 20,000 টাকা, 20,000 টাকা একটি ফ্রিজ ক্রয়, একটি ফ্রিজ ক্রয় করা হয়। দেখো এখানে লক্ষ্য করো যে শাপলা টেরাসের নিকট থেকে যে 20,000 টাকা, শাপলা টেরাসের নিকট থেকে 20,000 টাকার যে একটি ফ্রিজ অথবা 20,000 টাকার ফ্রিজটা যদি ছোট হয় সমস্যা না, 20,000 টাকা ধরো একটা পণ্য মার্কেট একটা পিস, এটা পিস বুঝালে বেরোতে যেটা সম্পত্তিটা তোমরা যাতে সহজে চিনতে পারো, এটা একটা সম্পত্তি বাচক হিসাব। অর্থাৎ শাপলা টেরাসের নিকট থেকে 20,000 টাকার একটি পিস ক্রয় করা হলো। তাহলে শিক্ষার্থীগণ লক্ষ্য করে দেখো এই লেনদেনটা আমাদের দুটি পক্ষ, যে শাপলা টেরাস কিন্তু কি করছে মানে পণ্য বিক্রয় করছে। তাহলে শাপলা টেরাস বিক্রয় করছে আর 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে 20,000 টাকার পণ্য ক্রয় করাতে এখানে কিন্তু নগদের কোনো কথা উল্লেখ নেই। নগদের কথা উল্লেখ না থাকার কারণে এই লেনদেনটা হয়ে গেল ধারে। তাহলে ধারে লেনদেনটা হওয়ার কারণে আমরা এটাকে দুটি পক্ষ নির্ণয় করব
যে কোন পক্ষটা আমরা সুবিধা মানে সম্পত্তি বাড়ছে, যে ফ্রিজ কিনাতে ফ্রিজ বৃদ্ধি করবে বা সম্পদ বাড়বে। তাহলে ফ্রিজ হিসাবকে আমরা ফ্রিজ হিসাবে লিখতে পারবো অথবা অফিস সরঞ্জাম হিসাবে লিখতে পারবো। অফিস সরঞ্জাম ফ্রিজের মাধ্যমে গণ্য, অফিস সরঞ্জাম অথবা ফ্রিজ হিসাব দেবে। আর এখানে শাপলা টেরাস হিসাব দেবে। আর দেখো বন্ধুগণ, এখানে আরেকটা বিষয় আছে শিক্ষার্থীগণ, যদি শাপলা টেরাস যদি কথাটা উল্লেখ না থাকতো তাই কিন্তু এখানে আসতো কি জানো, যে পাওনাদার হিসাব কেরি, অর্থাৎ বিবিধ পাওনাদারও কিন্তু শাপলা টেরাসের মতো একজন এরকম একজন পাওনাদার হইতে পারে। এখন এখানে শাপলা টেরাসের নাম যেহেতু উল্লেখ আছে, এখন আমার বিবিধ পাওনাদার আমার কোনো প্রয়োজন নাই, তাহলে শাপলা টেরাস হিসাব কেরি। তাহলে লক্ষ্য করে দেখো দুইটা লেনদেন পাইছি আমরা, যে ফ্রিজ হিসাব ডেবিট আর শাপলা টেরাস হিসাব ক্রেডিট। এখন যদি এই লেনদেনটা যদি উপরে লেনদেনের মতো যে নগদে 20,000 টাকার পণ্য ক্রয় এটা পিস করে করা হতো, তাহলে আমি কিন্তু শাপলা টেরাসের এই কথাটা এখানে লিখতাম না, আমি কি লিখতাম, নগদান হিসাব ক্রেডিট। এটাতে যে নগদান হিসাব ক্রেডিট ছিল, এইটাতে নগদান হিসাব ক্রেডিট হতো। কিন্তু বিষয়টা হলো যেহেতু এখানে পণ্য ধারে বোঝাচ্ছে, এই কারণে নামটা অবশ্যই উল্লেখ করতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে অনেক পূর্বে শেখানো হয়েছিল শিক্ষার্থীগণ, মনে আছে কিনা আর টুক আমি মনে করে দিচ্ছি, যে প্রত্যেকটা লেনদেনে ধারে ক্রয়ের সময় কেন নাম উল্লেখ করতে হয়, আর ধারে ক্রয় করার সময় নামটা কেন আমরা ব্যবহার করি বা উল্লেখ করি। এই জন্যই যে লেনদেন আমরা করি নগদে, যখন আমরা ক্রয় বিক্রয় করি তখন তার নাম জানার কোনো প্রয়োজন নেই, ঠিকানা জানার কোনো প্রয়োজন নেই। আমরা ব্যবসা লয়ে বসি, আমরা নগদে টাকা পাইম, আমরা ক্যাশ বাড়তেছে, আমরা ব্যবসা করে মানে এভাবে আমরা চলে যাচ্ছি। কিন্তু যখন আমরা বাকিতে পণ্যটা যখন বিক্রয় করতে হবে, তখন তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা সম্পূর্ণ আমাদের জানার প্রয়োজন আছে, কারণ সেটা লেনদেনটা বাকিতে হচ্ছে। বাকিতে লেনদেন হলে কি করতে হবে, আমাদের সম্পূর্ণ ঠিকানা দরকার আছে। এই কারণে ধারে যেখানে লেনদেন হবে সেখানে পাওনাদারের নাম থাকবে, দেনাদারের নাম থাকবে। আচ্ছা বন্ধুগণ, আশা করি তোমরা এই যে সম্পত্তিগত বিষয়টা সম্বন্ধে ভালো ঠিক জ্ঞান অর্জন করতে পেরেছ। এরপরে দাও তোমরা ক্লাসের মধ্যে কমেন্ট করবে, তোমাদের জানার যদি কোনো আরো আগ্রহ থাকে এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা হবে। এখন আমি 3 নম্বর হিসাবটা, যে নামিক হিসাব সম্বন্ধে তোমাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, ভালো করে দেখো। নামিক হিসাব, এই যে 3 নম্বর স্বর্ণসূত্রের 3 নম্বর হিসাবটা হলো নামিক হিসাব। এই স্বর্ণসূত্র সনাতন পদ্ধতি, এটা কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে এই হিসাবটাকে আনা হয় না। আধুনিক পদ্ধতিতে হিসাবকে আরো মানে ডেভেলপ করা হয়েছে, আরো উন্নয়ন করে হিসাবকে সমীকরণে আকারে নিয়ে আসা হয়েছে। মানে আমরা যখন আধুনিক পদ্ধতিতে যাবো তখন হিসাব আমরা চলে যাবে 5 প্রকারে, তখন আমরা 5 প্রকার হিসাব শিখবো। এখন আমরা যা করতেছি সেটা সনাতন পদ্ধতি, যার মধ্যে আমরা এই 3টা ভাগে বিভক্ত ছিল। এই 3টা ভাগের মধ্যে এখন আমি 3 নম্বর স্বর্ণসূত্রের যে 3 নম্বর হিসাব নিয়ে আলোচনা করছি। 3 নম্বর হিসাব নামিক হিসাব। ওই নামিক হিসাবকে আমি প্রথমে 2টা ভাগে ভাগ করব। নামিক হিসাবটা 2টা ভাগে ভাগ হবে। এটা কি, 1 নম্বর হবে আয় হিসাব, আর 2 নম্বরে হবে ব্যয় হিসাব। আয় হিসাব এবং ব্যয় হিসাব। প্রত্যেকটা লেনদেনের আমরা যখন ব্যবসা করি তখন কিন্তু আমাদের আয় এবং ব্যয়, আমাদের আয় এবং ব্যয় নিয়ে কিছু বিস্তারিত আলোচনা হয়। তোমরা আজকে আয় ব্যয় হিসাবটা আমি যতটুকু সময় পেলে আমি আয় ব্যয় হিসাবটা নিয়ে একটু আলোচনা করছি। তোমরা করে দেখো যে কর্মচারী বেতন প্রদান, কর্মচারী বেতন প্রদান 50,000 টাকা, 50,000 টাকা। এখন দেখো কর্মচারী বেতন প্রদান 50,000 টাকা। এখানে 2টি পক্ষ বসে আছে, একটি পক্ষ বেতন, আরেকটি পক্ষ বেতন, আরেকটি পক্ষ নগদের একটা বিষয়। তাহলে নগদের একটা বিষয়, নগদটা হলো যে তোমরা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম যে নগদ একটা সম্পত্তির রূপ, নগদ যখন হ্রাস পাবে তখন এটা কি হবে, মানে ক্রেডিট, আর যখন নগদ বৃদ্ধি পাবে এটা হবে ডেবিট। এখানে 50,000 টাকা বেতন প্রদান, মানে ব্যবসা থেকে 50,000 টাকা চলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে নগদের হিসাব হ্রাস পাচ্ছে। তাহলে নগদ হিসাব হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বেতন হিসাব ডেবিট, অর্থাৎ তোমাদেরকে একটু আলোচনা করেছিলাম যে ব্যয় হিসাব ডেবিট হয়, যত ব্যয় আছে ব্যবসা খাতে যত ব্যয় হয় সকল ব্যয়কে ডেবিট খাতায় আনতে হয়। তাহলে আমার এখানে বেতন একটা ব্যয়, ব্যবসার একটা ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিটে ডেটর হইল
আর এখানে নগদ চলে যাচ্ছে, আমার ব্যবসা থেকে সম্পদ কমে যাচ্ছে, এখানে নগদের হিসাব পেন্ডিং হবে, নগদের হিসাব পেন্ডিং। তাহলে আমি প্রত্যেকটা হিসাবে দুটি পক্ষ পাচ্ছি। এক পক্ষ কি করছে, এখানে ব্যয় বাড়ছে, আমি ব্যয় হিসাবকে ডেবিট করছি, আর আমার নগদ হ্রাস পাচ্ছে, আমি নগদ হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে তোমরা এই সূত্র থেকে তোমরা জানতে পারলাম যে ব্যবসায় যখন কোনো ব্যয় হবে বা ব্যয় বৃদ্ধি পাবে তখন ওই ব্যবসাতে তোমরা এটাকে ডেবিট দেখাবে, আর যখন নগদ কমে যাবে বা চলে যাবে তখন তোমরা সম্পদ রাশি হিসাবে এটাকে সম্পত্তি রাশি হিসাবে রাখবে। বন্ধুগণ, শিক্ষার্থীগণ, তোমরা আমার ক্লাস আজকে এই 3টা সূত্র নিয়ে আলোচনা করেছি, আর আগামী ক্লাসে তোমরা এই যে 5টি সূত্র সম্বন্ধে আলোচনা হবে, এই আগামী সূত্রগুলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে আশা করি তোমরা স্বাস্থ্যসম্মতভাবে থাকো এবং ক্লাস আমার অনলাইন ক্লাসে তোমরা যোগদান করো, এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানে বিদায় নিচ্ছি।